ওকে, আজকে যে এক্সপেরিমেন্টটি দেখবো আমরা সেটির নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ম্যাচুরিটি, দ্য ডিটারমিনেশন অফ ম্যাচুরিটি অফ কটন। ঠিক আছে, নামটা একটু ভুল হয়েছে। আমরা কটনের যে ম্যাচুরিটি সেটা ডিটারমাইন করব, ডিটারমিনেশন অফ ম্যাচুরিটি অফ কটন। চলো শুরু করা যাক। আমাদের ম্যাচুরিটি সম্পর্কে কি ধারণা, যে ম্যাচুর অথবা ম্যাচুর না, অর্থাৎ পক্ক অথবা পক্ক না। তো দেখা যায় আমরা আমের ক্ষেত্রেও দেখি, প্রাপ্তবয়স্ক। হ্যাঁ আমের ক্ষেত্রেও পরিপক্ক। দেখি যে অনেকগুলো পোক্ত হয়, অনেকগুলো পোক্ত হয় না, এভাবে নষ্ট হয়ে চলে যায়। তো ম্যাচুরিটি অর্থ পরিপক্ক বলা যায় না? যায়। তো কটনের ক্ষেত্রে আমরা সেটাই বলবো যে একটা কটন ঠিকঠাক মতো হয়েছে কিনা, তো সেটির উপর ভিত্তি করে, কিন্তু যেহেতু কটনের এই ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে অনেকগুলো প্যারামিটারস উঠানামা করে। তো আমরা প্রথমেই দেখি ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি কি বলছে। স্টাডি, এখানে আমরা একটা কটন দেখছি, কটনের ক্রস সেকশনাল শেপ, অর্থাৎ কটনটা সাধারণত এই ধরনের কিডনি শেপ আকৃতির হয়ে থাকে, যার বাইরের একবারে বাইরে যেটা থাকে সেটাকে আমরা প্রাইমারি সেল বলি, প্রাইমারি সেল ওয়াল। তারপরে যেটা থাকে সেটাকে আমরা সেকেন্ডারি সেল ওয়াল বলি, এটাই মূলত ডেভেলপ হয়। তারপরে মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেটাকে আমরা লুমেন বলি। আশা করি এটুকু আমরা সবাই জানি। বলা হচ্ছে ফাইবার ম্যাচুরিটি, বিশেষ করে কটনের ক্ষেত্রে, ইজ এ ফাইবার ক্যারেক্টারিস্টিক হুইচ ইজ এক্সপ্রেস দ্য রিলেটিভ ডিগ্রি অফ থিকেনিং অফ দ্য ফাইবার ওয়াল। এই যে ফাইবার ওয়ালটা আছে সেটা কতটুকু থিক বা পুরু হয়েছে সেটাকে বোঝাচ্ছে। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ দ্য মেজার অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি ওয়াল থিকনেস, অর্থাৎ প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়াল কতটুকু ডেভেলপ করলো বা থিক হলো সেটা। দ্য কটন ফাইবার কন্টেইন lumen and cell wall. We know about it. And the maturity index is depending upon the thickness of the cell wall. A fiber is to be considered as ripe when the cell wall of the moisture swollen fiber is represent 50 to 80% of the round of the cross section. বলা হচ্ছে এটাকে আমরা ময়েশ্চার যদি দেওয়া হয় তাহলে সেটা সুয়েল হবে, সুয়েল উঠলে ফুলে উঠবে। তো ফুলে উঠলে সেটা যদি প্রায় 50 to 80% অফ দ্য কাভার করে রাউন্ড ক্রস সেকশনে, তখন তাকে সেটা আমরা পুরো ময়েশ্চার অর্থাৎ ম্যাচিউর বলতে পারি। when it is represent 30 to 40% and dead and it represent 20% or less. তো আমাদের এই ক্ষেত্রে দেখা দরকার যে আমরা যখন এটাকে সুয়েল করব, এটি যখন ফুলে উঠবে তখন সেটি কতটুকু হচ্ছে। তো রাউন্ড ক্রস সেকশন কতটুকু হচ্ছে এবং তার কতটুকু পার্সেন্ট হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশনটা করতে পারি। অর্থাৎ এটাকে যখন সুয়েল করা হবে এটি সাধারণত নিয়ার অ্যাবাউট রাউন্ড সার্কুলার হবে এবং ফুলে উঠবে, সেটার এটি কত পার্সেন্ট সেটিকে বোঝাচ্ছে। বলা হচ্ছে দ্য ম্যাচুরিটি অফ কটন হ্যাজ বিগ কনসার্ন টু দ্য কটন স্পিনার, বিশেষ করে যারা স্পিনিং কটনের ক্ষেত্রে। দ্য ম্যাচুরিটি অফ কটন ফাইবার প্লেস এ ডিসিভ রোল রেজাল্টিং ইয়ার্ন প্রপার্টিস টু বি স্পার্ন, অর্থাৎ যে ইয়ার্নটা স্পিনিং ফাইবার থেকে স্পিনিং করে ইয়ার্ন তৈরি করা হবে সেই ক্ষেত্রে। It is significant characteristics of cotton fiber. The maturity of the cotton fiber is the indicator that expresses the degree of development of the cotton fiber. The maturity of the fiber tell us how much the development have been take place in the fiber. যত বেশি হবে তাহলে তত বেশি ম্যাচিউর। The cotton fiber do not have regular development within the sample or fiber obtained the same too. একই ফাইবারের ভিতরেও, একই সিডপটের ভিতরেও হলেও কিন্তু সকল ফাইবারের ডেভেলপমেন্টটা সেম ভাবে হয় না। যেমন একই গাছের আম একই রকম হয় না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি একটা সার্টেন নাম্বার অফ আম একই রকম হয়, কিন্তু বাকি আরো কিছু আছে যেগুলো একরকম হয় না। This difference among the maturity of the various fiber appears because the variation in degree of secondary wall thickening or deposition of the cellulose in the fiber. আমাদের যে সেকেন্ডারি সেল ওয়াল আছে এই সেল ওয়ালটা কতটুকু থিক বা থিক না তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই ফাইবারটাকে ম্যাচিউর বা ইম্যাচিউর বলছি। বলা হচ্ছে in the mature fiber the secondary cell wall thickness is very high, in some fiber lumen gets invisible too. এমন মোটা হয় যে মাঝখানে যে লুমেন আছে সেটা মাঝ মধ্যে ইনভিজিবল মনে হয়। In the immature fiber, due to physiological reason, the second deposition of the cellulose has not taken sufficiently in the maximum fiber, and the thickening of the partially got absent. তো আমরা যখন ইমেচিউর ফাইবারের ক্ষেত্রে সাধারণত এই ডিপোজিশনটা হয় না এবং লুমেনটা বড় হয়। And the presence of mature fiber appears defect in ear. এখন এই ম্যাচিউর ইমেচিউর বুঝলাম, এটি যদি ফাইবারে থাকে তাহলে কি প্রবলেম হবে। বলা হচ্ছে যে defect in yarn, gray fabric and it is processed fabric, excessive nap, আমরা বলি না নেপ হইছে সাদা 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 সাদা,
fruity. Naps appear on the yarn surface if the cotton has immature fiber on it. আমরা কিন্তু নেপস বেসে পেলি মাঝে মধ্যে চিমটা দিয়ে খুলে নেই বা দেখি সাদা সাদা যেগুলো হয়ে থাকে। The naps appearing in the yarn surface influence the appearance of the fabric greatly. তো এই নেপস যদি থাকে, এই নেপস কিন্তু ডাইং হয় না, ঠিক আছে? ফলে এইটা কিন্তু সাদা থেকে যায়। বলা হচ্ছে the presence of excessive degree of immature fiber in the yarn results from the weight losses in the processing. অর্থাৎ আপনার ওয়েট লস ঘটাবে যদি এরকম ইমেচিউর ইয়ার্ন থাকে। মনে করেন আপনি যে ওজনের গ্রে ফেব্রিক নিলেন, বাট যে পরিমাণ ফিনিশ হয়ে থাকার কথা ছিল তার থেকেও বেশি চলে যাবে। The balls of immature fiber appearing on the fiber surface required extra dose of caustic soda and hydrogen peroxide and dissolve during processing. Dissolve হয়ে যায়, ঠিক আছে? This extra dose chemical increase the processing cost also. The presence of excessive immature fiber influence also the GSM of the fabric. Due to the excessive weight loss occurring during dyeing, GSM of the processed fabric decreased. And the presence of immature cotton fiber in the fabric also influence the dyeing affinity of the fiber. So immature fiber have poor dyeing ability, the color yield, uneven, excessive immature fiber in the fiber. কি হচ্ছে তাহলে? এই ইমেচিউর ফাইবার যদি থাকে সেই ক্ষেত্রে আমার ডাইংটা ডাই ধরছে না, অর্থাৎ সাদা সাদা ফেব্রিক সারফেসে ফুটে উঠতেছে, আনইভেন ডাইং হচ্ছে, ওয়েট লস হচ্ছে, এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে? তো এখন তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে ইমেচিউর ফাইবার গুলোকে রিমুভ করতে হবে, বা যেন কটন স্পিনিং এর সময় আমরা চেক করে নিতে পারি যে ভালো ফাইবার গুলো আসছে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের 10%, 5% বা 2% এরকম আমরা রাখতে পারি, বাট এটা যদি বেশি হয়ে যায় তাহলে তো ঝামেলা। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে আমাদের নর্মাল ফাইবার, যেটা আমরা ম্যাচিউর ফাইবার বলছি, কাস্টিক সুয়েলিং এর পর এরকম হয়েছে, ফুলে ফেপে উঠেছে এবং রাউন্ড শেপের মতো হয়েছে। বলা হচ্ছে নর্মাল ফাইবার উইথ দ্য ওয়েল ডেভেলপড সেল ওয়াল pronounced convolution in the raw state and become rod like after swelling and denoted by n, এটাকে n দ্বারা প্রকাশ করা যেতে পারে। ওকে, সেকেন্ডলি থিন ওয়ালড ফাইবার, তার মানে কি এর সেকেন্ডারি সেলটা অর্থাৎ সেকেন্ডারি সেল ওয়ালটা ডেভেলপ হয়নি ভালো করে। দেন থিন ওয়ালড ফাইবার হ্যাভিং স্ট্রাকচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স বিটুইন নরমাল এন্ড ডেড ফাইবার, অর্থাৎ এটা মানে হয় নাই, একটু কম হয়েছে, অর্থাৎ ম্যাচিউরের ইমেচিউরের থেকে একটু ভালো, মানে সরি ডেডের থেকে একটু ভালো। ডেড ফাইবারটা কি? ডেড ফাইবারস আর অ্যাপিয়ারিং রিবন লাইক ইভেন সুয়েলিং and they are extremely immature, and if the cell wall is less than 1/5 of the total width, fiber is termed as dead. অর্থাৎ কি বলছে? if the cell wall, এই যে সেল ওয়ালটা যদি less than 1/5 of the total width of the fiber, এর ফাইবারের টোটাল উইথের 1/5 হয়, তখন সেটাকে আমরা ডেড ফাইবার বলি। মানে সেল ওয়ালটা কত সূক্ষ্ম তাহলে বুঝতে পারছো। তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করছি, একটি নরমাল, একটি ডেড, তার মাঝখানে একটা থিন ওয়াল, অর্থাৎ হয়েছে বাট পরিপক্ক হয়নি বা সেভাবে হয়নি, ঠিক আছে? এইগুলো দেখে, অর্থাৎ এগুলো আমরা মাইক্রোস্কোপিক অবজারভেশনের মাধ্যমে এভাবে কিন্তু আলাদা করতে পারি। নাও প্যারামিটারস টু এক্সপ্রেস দ্য ম্যাচিউরিটি। তো ম্যাচিউরিটি এক্সপ্রেস করার জন্য বিভিন্ন প্রকার প্যারামিটার রয়েছে। তো তাহলে সেটা কি? ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং একটা প্যারামিটার হতে পারে, যে তার ডিগ্রি অফ সেল ওয়ালটা কতটুকু ঠিক হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। বলা হচ্ছে দ্য ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং মে বি এক্সপ্রেস অ্যাজ দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়াল টু দ্য এরিয়া অফ সার্কেল অফ দ্য সেম পেরিমিটার। অর্থাৎ এইটার যে এরিয়াটা এবং এটাকে যদি রাউন্ড করা হয় তাতে যে এরিয়াটা হবে, সেটার যে দুটোর পার্থক্য, সেটাকে আমরা বলতেছি ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং। বলা আছে লেট বি দ্য অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া উইল বি এ and the area of the circle same parameter. A হচ্ছে অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে এখন বর্তমানে, এবং আর এ ড্যাশ হচ্ছে রাউন্ড করে যেটা হবে সেটা। সো দ্য ডিগ্রি অফ থিকেনিং কি হবে? এ বাই এ ড্যাশ। তো এ ড্যাশ মানে কি? এ ড্যাশ মানে হচ্ছে একটা রাউন্ড করে, এইটা যদি এ হয় তাহলে এটা হবে এ ড্যাশ, বা এটা এইটাকে রাউন্ড করলে যদি এটা হয়। তো এখন তাহলে আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু, অর্থাৎ ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সেখান থেকে যদি দুটাকে 4 পাই দিয়ে ভাগ দেই তাহলে পাই আর স্কয়ারের সাথে 4 পাই দিয়ে ভাগ দিলে পাই 4 পাই স্কয়ার বাই আর স্কয়ার বাই 4 পাই হচ্ছে। এখন এইখানে বলা হচ্ছে পি হচ্ছে এই যে পেরিমিটার, চারপাশের পেরিমিটার, পেরিমিটার স্কয়ার 4 পাই স্কয়ার, এখান থেকে পেলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পাই স্কয়ার বাই 4 পাই,
আমরা যদি দুই পাশে গুণ দেই, গুণ দেওয়ার পর আমরা এখানে এটা পাই। এই যে এটাকে যেহেতু আমরা পি স্কয়ার বলছি, অর্থাৎ এইটাকে, তাহলে এটাকে এখানে আমরা পি স্কয়ার, তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার। সো নাও থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এ বাই এ, তাহলে এ বাই এটা, আমরা এটা তো এ ড্যাশের মান বের করলাম, তাহলে এখানে এ ড্যাশের মান বসাই, এ বাই এ ড্যাশের মান পি স্কয়ার বাই 4 পাই, তাহলে থিটা সমান সমান 4 পাই এ বাই পি স্কয়ার। অর্থাৎ পি হচ্ছে পেরিমিটার, এ হচ্ছে এরিয়া। এটার পেরিমিটার এবং এটার এরিয়া থেকে, এই সম্পর্ক থেকে আমরা সেল ওয়ালটা বের করতে পারি। এটা একটা প্রসেস। অর্থাৎ এটার পেরিমিটারটা কতটুকু এবং এটার, বাট এই পেরিমিটার নির্ণয় করা কিন্তু সহজ না, এবং এটার যে এরিয়াটা হবে সেটা। সো দ্য ভ্যালু অফ থিটা শুড বি লেস দেন 1 and it will be 0.8 থেকে 0.9 পর্যন্ত সাধারণত হয়, কারণ পেরিমিটার তো সবসময় বড় হবে। তো বলা হচ্ছে যে এটা কখন ইয়ে হবে, লেস দেন শুড বি লেস দেন 1। তো 1 হইতে গেলে তো ছোট হইতে হবে, তাহলে সেটা 1 হবে, নাহলে তো আর 1 হবে না, কারণ এই পেরিমিটারটা তো বড় থাকবে সব সময়। এটার আবার আরেকটি সূত্র আছে, থিটা ইজ ইকুয়াল টু m * 0.77, যেটাকে আমরা ম্যাচিউরিটি রেশিও বলছি। এটা একটা উদাহরণ, অর্থাৎ একটা প্যারামিটার যেটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। সেকেন্ডলি, আমরা আরেকটি প্যারামিটার রয়েছে যেটাকে আমরা ম্যাচিউরিটি রেশিও বলছি। এটা দিয়েও কিন্তু আমার ফাইবারটা ম্যাচিউর কিনা, সেল ওয়ালটা থিকেন ডেভেলপড কিনা সেটা ব্যাখ্যা করা যেতে পারে। বলা হচ্ছে দ্য ম্যাচিউরিটি রেশিও ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং টু দ্য স্ট্যান্ডার্ড ডিগ্রি অফ ওয়াল থিকেনিং। সূত্র সরাসরি দেখি, বলা হচ্ছে the maturity ratio be divided in conclusion, and the ratio expresses the actual fiber weight per centimeter H in reaction to standard fiber per centimeter HS. তো H by HS মানে হচ্ছে actual fiber weight per centimeter, standard fiber weight per centimeter। এখন এই স্ট্যান্ডার্ডটা কোথায় পাবো, যে এই কটনের ক্ষেত্রে এটা সাধারণত স্ট্যান্ডার্ড, সেটার সাথে আমার যেটা আছে সেটার অ্যাকচুয়ালটা কত পার সেন্টিমিটার ওজন কত। মনে করেন আমাদের একটা ইউনিট আছে যে পার সেন্টিমিটারে এত গ্রাম, এত ন্যানোগ্রাম হতে হবে। তো এখন সেটা যদি এটার সাথে কতটুকু ডিফারেন্স, তাহলে ডিফারেন্স যত কম হবে তাহলে ভ্যালুটা তত ভালো হবে, ঠিক আছে না? তাহলে এম সেখান থেকে পাবো। আরেকটা হচ্ছে ম্যাচিউরিটি কাউন্ট। এটা বের করার সিস্টেম হচ্ছে, এটা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। বলা হচ্ছে by counting mature, immature and dead fiber we can calculate the maturity ratio, because the maturity ratio is directly proportional to the degree of cell wall thickening. কি directly proportional to the degree of cell wall thickening. So এই ডিগ্রি ম্যাচিউর কিনা, ইমেচিউর কিনা, ডেড কিনা এখান থেকে বের করতে পারি। এর সূত্র হচ্ছে m = n - d / 200 + 0.7, যেখানে n যেটা বলতেছে পার্সেন্টেজ অফ নরমাল ফাইবার। মনে করো তুমি 100টা ফাইবার নিছো, এটাতে সোয়েল করছো কাস্টিক সোডা দিয়ে, দেওয়ার পর মাইক্রোস্কোপের মাধ্যমে দেখছো এখানে 50টা নরমাল ফাইবার, 50টা বা 2টা ইমেচিউর ফাইবার, অর্থাৎ ডেড ফাইবার। এখানে তো দুটোই বের করাচ্ছি, ডেড এবং নরমাল ফাইবার, এর সাথে ভাগ 200 × 0.7 দিলে আমরা আমাদের এটা বের করতে পারবো। সো এইটা বলা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য নরমাল ফাইবার, যেটা 50% এর বেশি হয় সাধারণত একটা গুচ্ছে, and d is the percentage of the dead fiber, সেটা সাধারণত 25.25 এর কম হয়। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ম্যাচিউর ফাইবার আর এটা একটা ইমেচিউর ফাইবার। ওকে, বলা হচ্ছে লুমেন, অর্থাৎ এই যে গ্যাপটা, লুমেন ওয়াল থিকনেস, এইটা হচ্ছে এইটুক হচ্ছে ওয়াল থিকনেস, এটা হচ্ছে ওয়াল থিকনেস আর এটা হচ্ছে লুমেন। তো এই লুমেনের যে উইথ তো বুঝি আমরা, আর ওয়াল থিকনেসের যে উইথ সেটা যদি ভাগ দেই এবং সেটা যদি 1 এর থেকে কম হয় তাহলে ফাইবারটা ম্যাচিউর। কারণটা কি, নিচেরটা যদি 1 হয়, উপরেরটা যদি পয়েন্ট সামথিং হয়, অর্থাৎ ছোটকে বড় দিয়ে ভাগ দিলে সেটা কি হবে, তখন সেটা আমরা ম্যাচিউর ফাইবার হবে। আবার লুমেন উইথ এবং ওয়াল থিকনেস যদি কি হয়, 2 এর থেকে বড় হয় বাট 1 এর থেকে ছোট হয়, তখন সেটাকে আমরা হাফ ম্যাচিউর বলবো। অর্থাৎ যেটা লুমেন উইথ যদি এবং ওয়াল থিকনেসের রেশিও যদি 2 এর থেকে বেশি হয়, বড় হয়, সেটাকে আমরা ইমেচিউর ফাইবার বলবো। অর্থাৎ এই পার্সেন্টেজটা যত বেশি হবে লুমেন এবং ওয়াল থিকনেসের, তখন সেটাকে আমরা ইমেচিউর ফাইবার বলছি। কারণ লুমেন উইথটা এবং ওয়াল থিকনেসের রেশিও যদি বেশি হয়,
এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে ওয়াল থিকনেস যদি 1/5 অফ দ্য লুমেন হয়, ওয়াল থিকনেস যদি এই যে ওয়াল থিকনেসটা যদি 1/5 অফ দ্য লুমেন হয় বা এর কম বেশি হয় তাহলে সেটাকে আমরা ইমেচিউর ফাইবার মানে সেটাকে আমরা হাফ ম্যাচিউর ফাইবার বলে থাকি। ঠিক আছে, আর এর কম হলে সেটাকে আমরা মানে বেশি হলে আমরা সেটাকে ম্যাচিউর ফাইবার বলে থাকি, ইমেচিউর ফাইবার বলে থাকি বা ডেড ফাইবার বলে থাকি। আমরা কি ঘটনাটা বুঝছি? আমাদের সেল ওয়ালের সাথে আমাদের যে লুমেনের গ্যাপ বা লুমেনটা কত বড় সেটার পার্সেন্টেজটা কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, এবার আসি মেজারমেন্ট মেথড। আমরা এতক্ষণ ধরে ম্যাচুরিটি নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন এক্সপ্রেশন মেথড নিয়ে কথা বলছিলাম। এটার মেজারমেন্ট করার জন্য বিভিন্ন মেথড রয়েছে, যেমন কাস্টিক সোডা এন্ড মাইক্রোস্কোপিক মেথড, ডাবল কম্প্রেশন মেথড, কাস্টিক এয়ার মেথড, HVI মেথড, অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম মেথড, ইমেজ প্রসেসিং মেথড, NRI মেথড, পোলারাইজ লাইট মেথড এটসেট্রা। উদ্দেশ্য কি? আজকের এই ম্যাচুরিটি ফাইবার কটন ম্যাচুরিটি সম্পর্কে জানা এবং ডিটারমিনেশন শেখা, অর্থাৎ কিভাবে আমরা ডিটারমাইন করবো সেটা শেখা। বলা হচ্ছে কাস্টিক সোডা সুইলিং মেথড, এটি আমরা দেখব। আমাদের অনেকগুলো মেথডের ভিতরে সহজ যে মেথডটি কাস্টিক সোডা সুইলিং মেথড আর কাস্টিক সোডা এন্ড মাইক্রোস্কোপিক মেথড বা সুইলিং মেথড, যেটাই বলি না কেন। এটার জন্য আমাদের কি কি লাগবে? বলা হচ্ছে মাইক্রোস্কোপ লাগবে, অবশ্যই সুইল হবে। কাস্টিক সোডা সুইল হওয়ার পর আমরা দেখবো মাইক্রোস্কোপে। বলা হচ্ছে মাইক্রোস্কোপ ফিটেড উইথ ম্যাগনিফিকেশন 152 মোর, এখানে একটা রেট আছে তাতে, অর্থাৎ জুম বলি না আমরা, জুম, যে আর একটু জুম কর ভালো দেখা যাবে, অর্থাৎ এরা আরো ম্যাগনিফাইং করে 150 বা এর থেকে আরো বেশি, প্রায় 400 টাইমস ম্যাগনিফিকেশন করে এটাকে দেখা হয়, নাহলে তো আর বোঝা যাবে না কটন কি, খুবই ছোট সূক্ষ্ম, সেটা সুইল হয়ে আবার খালি চোখে দেখা যাবে, তাহলে সেটাকে তো ইয়ে করতে হবে। বলা হচ্ছে মাইক্রোস্কোপ স্লাইডস, কাভার স্লিপ, গ্লাস রড, ডিসেক্টিং নিডল এন্ড কাস্টিক সোডা। এখানে দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপ, তারপরে কাভার স্লিপ, এই যে কাভার স্লিপ, আর মাইক্রোস্কোপ স্লাইড হচ্ছে এটা নিচেরটা, এটা হচ্ছে ডিসেক্টিং নিডল বা গ্লাস ডট, এটা গ্লাস ডট, আর ডিসেক্টিং নিডল হচ্ছে এই যে আলাদা করব সেটা, এবং এখানে কাস্টিক সোডা দেখতে পাচ্ছি। কাস্টিক সোডা সেটা বলা হচ্ছে যে পিলেট অর স্টিক, এই পিলেট এগুলা চিপস এর মতো, এন্ড সলিউশন ইন ওয়াটার 18% প্লাস মাইনাস ওয়েট অফ 68 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, এইটুকু কম বেশি। তো আমরা কতটুকু নিব? 0.18.2 বাই ওয়েট অফ, ঠিক আছে, এট দা ওয়েট অফ 20 ডিগ্রি সেন্টিগ্রেড এর সময়। তাহলে আমরা এখন কাস্টিক সোডা সলিউশন করব। প্রথমে আগে ফাইবার প্রিপারেশন করতে হবে। আমরা পেলাম অ্যাপারেটস আমাদের কি কি লাগবে সেগুলো। এবার আসি ওয়ার্কিং প্রসিডিউর। ওয়ার্কিং প্রসিডিউরে কি করতে হবে? প্রথমে ফাইবার সেপারেশন, কারণ ওই তুলার বেল থেকে তো তুমি একগুচ্ছ ফাইবার নিলা, নিয়ে বলা হচ্ছে হোল্ড 1 ইঞ্চ অফ দ্য প্যারালাল টাপ বিটুইন দ্য থাম্ব এন্ড দ্য ফোরফিঙ্গার, এই যেভাবে ধরে, and one hand of the lay on the other microscopic slide, আর একটা মাইক্রোস্কোপিক স্লাইড দিয়ে দেখে place the forefinger to the other hand at the fibers at this later end of the pool at the top, and repeat this procedure about until fiber have been extracted. ওই যে মাইক্রোস্কোপের নিচে ধরে তোমাকে 100টা ফাইবার আলাদা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ তুমি যে কটা নিয়ে করতে চাও। Then care should be taken arrange the parallel and even separated over with and keeping their center assigned by using the dissecting needle in necessary. তাহলে ফাইবার সেপারেশনে কি হচ্ছে? আমাদের আঙ্গুলের সাহায্যে আমরা কি করছি? ফাইবারগুলোকে আলাদা করে আমাদের যে ডিটেক্টিং নিডল রয়েছে এটার সাহায্যে কি করতেছি? আলাদা করে নিচ্ছি। ওকে, ফাইবার আমরা আমাদের যে টাফট রয়েছে সেই টাফট থেকে ফাইবারগুলোকে মনে করে আলাদা করে ফেললাম। এবার আসি সুইলিং এ। বলা হচ্ছে cover the fiber with a cover slip and apply a drop of 18% caustic soda solution. 18% caustic soda solution মানে 18% caustic soda থাকবে প্লাস বাকিটা হলো ওয়াটার থাকবে, সেটাকে 18% caustic soda solution বলে। অর্থাৎ আমরা 1% সলিউশন বা 18 এভাবে যদি বলি, অর্থাৎ 100 মিলিতে এতটুকু থাকবে ডিজলভ, এবং সেটাকে একটা গ্লাস রডের মাধ্যমে নাড়াবো। তাহলে কনসেন্ট্রেট কাস্টিক সোডা সলিউশন হলো the formation of air bubbles may be frequently prevented by tapping the cover sleeve whilst the fiber are being irrigated. Then repeat the procedure for the other 4 taps and obtain the slides and mounted of 100 fibers. তাহলে এই যে এখানে একটা স্লাইডে
100 ফাইবার নিব, নিয়ে পরে এখানে কি করছি, এই যে গ্লাস রোডের মাধ্যমে কাস্টিক সোডা সলিউশনে নিয়ে ফটায় 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 আমার এখানে দিব, ফাইবার গুলোতে দিয়ে কাভার স্লিপ দিয়ে ঢেকে দিব। সেটা বলছে যে cotton fiber cover sleeve are apply drop of 18% caustic soda solution দিলাম with a glass rod. The formation of air bubbles may be frequently by prevented by trapping the cover sleeve whilst the fiber and being irrigated. অর্থাৎ ওই যে যখন কাস্টিক সোডা দিব ফাইবারে তখন কিছু এয়ার বাবল হবে, তো আমাদের যে কাভার স্লিভ আছে এটা দিয়ে প্রেস করে ওটাকে রিমুভ করে দিতে হবে, আমাদের মোবাইলের উপরে যেভাবে কাভার লাগায়। ওকে, দেন বলা হচ্ছে প্লেস দ্য, কোথায় গেল, হ্যাঁ, ফরমেশন অফ দ্য বাবলস এন্ড বিং এরেড, রিপিট দ্য প্রসিডিউর ফর দ্য 4 টাফট, অর্থাৎ 4টা স্লাইড, অর্থাৎ 4টা স্যাম্পল যদি তুমি নাও তাহলে 4টার জন্য তুমি 4টা স্লাইড প্রিপারেশন করবা টু অবটেইন দ্য 5 স্লাইড ইচ মাউন্টেড 100 ফাইবার। প্রত্যেকটা স্লাইডে 100 ফাইবার আছে, কাস্টিক সোডা আছে, উপরে স্লিপ দিয়ে ঢাকা আছে। তো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তাহলে প্রথমে তুমি 1 নাম্বার স্লাইডটা প্রিপারেশন করবা, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। এই 5 নাম্বারটা হয়ে গেলে তুমি 1 নাম্বারটা টেস্ট করে ফেলবা, অর্থাৎ কতক্ষণ সুইলিং করতে হবে, অর্থাৎ তোমার এই বাকি 4টা স্লাইড প্রিপারেশন করতে যে সময়টা লাগে ঠিক ততক্ষণ, ধরে নাও 15 বা 20 মিনিট, প্রত্যেকটা যদি 5 মিনিট করে হয় তাহলে 20 মিনিট সময় লাগবে। ওকে, এবার কাস্টিক সোডা দিয়ে সুইলিং আমার হয়ে গেছে। ওকে, এরপরে এখন আমি আমার দেখব যে কয়টা 100 এর ভিতরে ম্যাচিউর আছে, কয়টা ইমেচিউর আছে, আর কি আছে। ইভালুয়েশনে কি হচ্ছে, প্লেস দ্য ফার্স্ট মাউন্টেড স্লাইড অন দ্য মাইক্রোস্কোপ স্টেজ ইন এ পজিশন such that the center portion of the fiber bent of the objective, ওখানে যে একটু বাঁকা আছে এখানে আমরা দেখব। Count the total number of fibers one slide by causing them traverse in the field of microscope ঘুরিয়ে, and repeat the traverse in order to count the normal fiber and again count the dead fiber. তারপরে এখানে লাগে কি, ওখানে দেখব নরমাল ফাইবার কোনটা, ডেড ফাইবার কোনটা, অর্থাৎ ওই যে আমরা উপরে দেখলাম তার লুমেন গুলা কিরকম হবে, তাহলে তুমি ঠিক সেরকমই দেখতে পাবা। তাহলে তোমার যে ইয়েটা রয়েছে, এই যে ডিটেক্টিং নিডল, এই ডিসেক্টিং নিডলের মাধ্যমে তাহলে তুমি প্রত্যেকটা স্লাইড থেকে ফাইবার গুলোকে গুনবা খাতায়, কয়টা নরমাল আছে কয়টা ডেড আছে, এভাবে গুনতেছো। ওকে, the slide must be not moved laterally during this traverse and each of the fiber classified according to the appearance of the portion in the field of view and make similar counts for the 4 slide. অর্থাৎ তাহলে 5টা স্লাইডের ভিতরে একই কাউন্ট তুমি করলা, যে প্রথমটাতে মনে করো ম্যাচিউর পাইলা 56টা, এরকম ইমেচিউর ডেড এতটা, পরেরটাতে এরকম, পরেরটাতে এরকম। ওকে, এরকম করে পাইলা। এইবার তোমাকে আসতে হবে হিসাব। তোমার কিন্তু ক্যালকুলেশন কাউন্টিংটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতেছো তোমার ফাইবারটা সুইল হয়েছে কিনা। তাহলে যদি ফুললি সুইল হওয়ার পর তার যদি লুমেনের সাথে এর যে রেশিও, অর্থাৎ সেকেন্ডারি সেল ওয়ালের যে রেশিও সেটা কতটুকু, সেটা যদি সেকেন্ডারি সেল ওয়ালটা বেশি হয় তাহলে সেটা ম্যাচিউর, আর যদি কম হয় তাহলে সেই অনুসারে দেখতে হবে এখানে যে মানটা দেওয়া আছে। ওকে, তুমি কাউন্ট করলা, মনে করলা ঠিকঠাক মতোই কাউন্ট করলা। বলা হচ্ছে ক্যালকুলেশন, calculate the percentage of the normal and dead fiber for each of 5 slides and determine the average of 2 set of percentage, and for example 56% normal fiber and 18% dead fiber are found. ধরে নাও তোমার এখানে 1 2 3 4 5টা আছে, তো সেখান থেকে মনে করো 56 পাইছেন একটাতে, একটাতে 58%, এরকম ভাবে পাইছো, আর এখানে ডেড ফাইবার 18%, 20%, এভাবে মনে করো পাইছো। তাহলে এটার গড় করছো, গড় করে মনে করো 56 পাইছো একটা, আর গড় করে পাইছো একটা হচ্ছে 18। এই 5টা রেজাল্ট থেকে গড় করে তুমি এই মানটা পাচ্ছ। এরপরে আসি সূত্রে, কি ছিল আমাদের n - d, n তাহলে এখানে নরমাল ফাইবার কয়টা, 56টা, আর ডেড ফাইবার কয়টা, ডেড ফাইবার কয়টা এখানে 18টা। আপনি হিসাব করেন কত হয়, 18 আর 56 কত হয়, এখানে 56 60 মিলাইতে আরো 4 লাগে, তাহলে 60 আর 20 80 হয়, ওখানে আরো 2 লাগে, অর্থাৎ 6 কম। তাহলে 80 থেকে 6 কম প্লাস ওই পাশে আরো 26টা
ইয়ান গেল, ফাইবার গেল কই, ওটা হচ্ছে ইমেচিউর এবং অর্থাৎ ডেড এবং ম্যাচিউর ফাইবারের মাঝখানে যেটা সেটা ইমেচিউর ফাইবার সেইটা। তো আপনি তাহলে আমার এখানে কিন্তু লাগতেছে দুইটা, কাউন্ট আপনাকে সবগুলোই করতে হচ্ছে, লাগতেছে দুইটা। তাহলে 56 মাইনাস 18 বাই 200.0.7, তাহলে হ্যাঁ সুদেব আমার যে মান আসবে সেটাই হচ্ছে আমার ম্যাচিউরিটি রেশিও। সুদেব বলো, হাত তুলেছো কেন? এইভাবে আমি কি করলাম, আমার ফাইবারগুলোর ম্যাচিউরিটি রেশিও বা ম্যাচিউরিটি কত সেটা বের করলাম। তাহলে প্রসিডিউরটা আবার একটু দেখি, খুবই সিম্পল প্রসিডিউর। সেটি হচ্ছে আমি তুলা থেকে 100টা ফাইবার করে আলাদা করব, করে একটা স্লাইডে নিব, 5টা স্লাইডে 500টা ফাইবার। এরপর সেটাকে কাস্টিক সোডা সলিউশন ফোটায় ফোটায় দিয়ে সেটাকে যথেষ্ট পরিমাণে ইমার্স করব, তাহলে সেটা ফুলে ফেপে উঠবে। এরপর সেটাকে আমি কি করব, মাইক্রোস্কোপের নিচে নিব, মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখব কয়টা ডেড ফাইবার, কয়টা ইমেচিউর ফাইবার, কয়টা ম্যাচিউর ফাইবার, করে সেখান থেকে মানটা বের করে আমি হচ্ছে যে আমার ম্যাচিউরিটি রেশিওটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফুল প্রসিডিউর, যার মাধ্যমে আমরা কটনের যে ম্যাচিউরিটি রেশিও সেটা ক্যালকুলেট করতে পারি। ওকে, তো এই ছিল, সবাইকে ধন্যবাদ।